ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার, শিশু নির্যাতনের বিচারে হবে বিশেষ ট্রাইব্যুনাল। আইনের সংশোধনী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন। ডিসেম্বরের মধ্যে সামর্থ্য অনুযায়ী সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে পাওয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বেশ কিছু সংস্কার প্রস্তাব নাকচ করে ঐক্যমত্য কমিশনে ইসির চিঠি, প্রবাসীদের জন্য প্রক্সি ভোট সহ আঞ্চলিক ডাটাবেজের পরিকল্পনা। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। 111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ তারেক রহমানের সংকট উত্তরণে ঐক্য গড়ার আহ্বান। এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির 128 ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার। চুয়েটেরও বিভিন্ন মেয়াদে 19 শিক্ষার্থীর বহিষ্কারে দেশ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার। এক্ষেত্রে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। এছাড়া শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধানও থাকছে আইনটিতে। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া চূড়ান্ত হয়। বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দুদিন আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে মাগুরার ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশু আসিয়া। নির্মম এই ঘটনায় টনক নড়ে সবার। তারপরও বন্ধ হয়নি ধর্ষণ সহিংসতা। নেতিবাচক সংবাদে সয়লাভ খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিচ্ছে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়, যেখানে শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবার আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। সংশোধনীতে ডিএনএ প্রতিবেদন ছাড়াই ধর্ষণের বিচারের সুযোগ থাকছে, তবে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। আইন উপদেষ্টা জানান, ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা করলে কঠোর শাস্তির বিধানও থাকছে আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, বিচার করবে। তবে এ সংশোধনীর সঙ্গে শিশু আসিয়ার ধর্ষণ হত্যার বিচারের সংশ্লিষ্টতা নেই। দ্রুততম সময়ে বিচারের কথাও জানান তিনি। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। মাজার ভাঙা বা এমন যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের হাতে সময় অল্প উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে যতটুকু সম্ভব সংস্কার শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে বন্ধু ও আশ্রয়দাতা হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের গোলযোগ অপচেষ্টা সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। জুলাই আন্দোলনে পাওয়া দেশ গড়ার সুযোগ হেলায় না হারানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। দেশের আইন শৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার তেজগাঁও কার্যালয়ে পুলিশের 127 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিগত দিনের বদনাম ঘোচাতে পুলিশকে আইনের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা
অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছি, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছি, করেছি, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। ডিসেম্বরে নির্বাচন হলে খুব বেশি সময় নেই বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যাতে আইন মেনে চলে, এজন্য সংস্কার কাজে কারো চাপে নতি স্বীকার করা যাবে না। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়, আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। দেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো গোলযোগের অপচেষ্টা মোকাবেলায় সজাগ থাকতে হবে। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। নারীর নিরাপত্তাহীনতা মেনে নেওয়া যায় না মন্তব্য করে যথাসম্ভব আইন প্রয়োগের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশনের কাছে ইসির মতামত তুলে ধরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনে চিঠি দিয়েছে ইসি। ভিন্নমত জানিয়ে নির্বাচন কমিশন থেকে ঐক্যমত্য কমিশনে চিঠি পাঠানো হয়েছে। 9 থেকে 10টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছে ইসি। এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। আপত্তিটা এটা খুব জোরালো এবং এর কনোটেশনটা ডিফারেন্ট। আমি বলছি যে ভিন্নমত দিয়েছেন, ভিন্নমত কয়টা প্রকাশ করেছে, মানে কয়টা বিষয় স্যার? 7টা কি 8টার ব্যাপারে, 8টা বিষয়ের উপরে 9 কি 10টা আমি গুনে রাখি নাই। এটা উইচ ইজ ভেরি ট্রু, আমি গুনে রাখি নাই। এটা আমরা ঐক্যমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিয়াজ স্যারের সহসভাপতি আলী রিয়াজ স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। জানান, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ওআইসি প্রতিনিধি দল। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি ও কাজের অগ্রগতি নিয়ে সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর ওআইসির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা দেবে তারা। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে ইসির হাতে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ভোটার তালিকায়
প্রায় 11,783 জনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বর্তমানে 7টি দেশে কাজ চলছে। পর্যায়ক্রমে 33টি দেশে ভোটার নিবন্ধন করা হবে। এক লার্জ আমরা বলেছি, আমরা কোনো স্পেসিফিক কিছু বলি নাই, যেমন আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ। এদিকে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে ডাটাবেস সার্ভার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। 2028 সালের মধ্যে কাজ শেষ করতে প্রায় $41 মিলিয়ন প্রকল্প নেওয়া হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এখন থেকে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো নানা চক্রান্ত চলছে, সেখান থেকে উত্তরণে অনলাইন অ্যাক্টিভিস্টদের নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির জনসমর্থন কমাতে প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। স্বৈরাচার বিদায় হলেও এখনো জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার নির্দেশনা 31 দফায় স্পষ্ট করেছে বিএনপি। দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। এদিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে আমরা মনে করি এই যে সরকার, এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অতএব আমরা অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টাকে শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে গড়িমসি করলে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না এলে স্বৈরাচার নানা রূপে দেখা দেবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 বছরের বিএনপির আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের আন্দোলন নিয়ে যেন উপদেষ্টারা বিভাজন না করে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আহ্বান জানান, প্রধান উপদেষ্টা যেন শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনেন। ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো, আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে, আমি বলবো আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনা সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না, বিভিন্ন রূপে ফিরে আসতে পারে তারা। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ
এর মাধ্যমে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণ সমর্থন পরিপূর্ণভাবে পাবে, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না। স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনার সমালোচনাও করেন তিনি। স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় 239 জনের জামিনের আদেশ। আরও যাচাই বাছাইয়ের পর আগামী 10 এপ্রিল জামিনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। গেল 19 জানুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলা থেকে 178 জন বিডিআর সদস্যকে জামিন দেন আদালত। এরপর গেল বৃহস্পতিবার নতুন আরও 239 জনের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। জামিনের আদেশ প্রদানে একাধিক তারিখ ঘোষণার পর এবার আবারও পেছালো জামিন আদেশ। নতুন তারিখ আগামী 10 এপ্রিল। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। অধিকাংশ আসামিদের একাধিক জামিন আবেদন এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাইয়ে ও চূড়ান্ত আদেশে সতর্ক থাকতে সময় লাগছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 150 জন আসামির হচ্ছে ডবল নাম, একজন আসামির নাম আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তার জামিন চাওয়ার কোনো সুযোগ বা জামিন দেওয়ার কোনো সুযোগ এই আদালতের অবশ্যই নাই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেশ কিছু আসামির নাম এই আজকের দরখাস্তগুলোর মধ্যে আছে। জানান 287 জন সাক্ষীর অনেকে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে ভুল ত্রুটি এড়াতে এবং সততার সঙ্গে রায় দিতে সতর্ক রয়েছে আদালত। 287 জন সাক্ষী এই মামলায় জবানবন্দি দিয়েছে আসামিদের বিরুদ্ধে। এই 287 জন সাক্ষী অনেক আসামির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। একপাক্ষিক আবেগ না দেখিয়ে সবার প্রতি মানবিক হওয়ার আহ্বান করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 74 জন লোক এই দেশে মারা গিয়েছে। এই অংশটায় যারা বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের আবেদন, তাদের কান্না, তাদের আহাজারি, তারা বিচার প্রার্থনা করছেন, সেই অংশটা কি মানবিক নয়? তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের সংস্কারের জন্য কমিশনকে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। সোমবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতির আয়োজনে ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অংশ নেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যরা। আগামী দিনগুলোতে আইন সমিতিকে তার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই আপনারা এগিয়ে যাবেন। আইন সমিতির প্রতিটি সদস্যের পাশে দাঁড়াবেন, তাদের ক্রান্তিকালে থাকবেন। এ সময় আইনজীবীদের সিয়াম শিক্ষার সঙ্গে আইন পেশায় একাত্ম থাকার আহ্বান জানান আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। আসুন আমরা সবাই মিলে নৈতিকতা, সততা ও পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থার অগ্রগতিতে অবদান রাখি। এ সময় বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। I have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary, a pivotal measure to ensure the judiciary's administrative autonomy. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাবেন বলেও জানান প্রধান বিচারপতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শেয়ারবাজার ধ্বংসের মাস্টারমাইন্ড সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে কয়েক হাজার কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ ভ্যাক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই দিন প্রায় 362 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের যশোর 6 আসনের সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদন। সালমান এফ রহমান ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, তবে সবার কাছে পরিচিত ছিলেন শেয়ার বাজার খেকো দরবেশ হিসেবে। এবার তার বিরুদ্ধে করোনাকালে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে 22,000 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে।
দুদকে আসা অভিযোগে বলা হয় 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর টিকা, কিট ও ওষুধ নিয়ে গবেষণা শুরু করে গ্লোব বায়োটেক লিমিটেড। সেই বছর 2 জুলাই করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এই ঘোষণার পরপরই গ্লোব বায়োটেকের সাথে বৈঠকে বসে ভ্যাকসিনকো। প্রস্তাব দেওয়া হয় ভ্যাকসিনকোর সাথে যৌথ ভ্যাকসিন বাণিজ্যের, কিন্তু তাতে গ্লোব ফার্মা রাজি না হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান ভ্যাকসিনকো। খরচ হয় 3.5 কোটি টাকা। অন্যদিকে সফলতার সাথে ভ্যাকসিন ট্রায়াল সম্পন্ন হলেও অনুমোদন মেনেনি বঙ্গভ্যাক্সের। এভাবে দেশীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে বিদেশ থেকে 1000 কোটি টাকার ভ্যাকসিন আমদানি করে সালমান এফ রহমান আত্মসাৎ করেছেন 22,000 কোটি টাকা। সেসব অভিযোগ আমলে নিয়ে এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সালমান এফ রহমান ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সালমান এফ রহমান, ভ্যাকসিনকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ভুয়া কাগজ দেখিয়ে আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে 222 কোটি টাকা লোন নিয়ে 190 কোটি টাকা পাচার ও 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এদিন প্রায় 362 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে গাজীপুর জেলা প্রশাসনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাবির 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। জানান, সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। এর মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম ও স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়, আর আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে 12 জনকে। সিন্ডিকেটে এটা কনফার্ম না, আমি একটু আলোচনা হয়েছে, বিষয়টা আলোচনায় আসছিল, বেশ বিস্তারিত আলোচনায় হয়েছে এটা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব শেখ, বোনের দেবর রাতুল শেখ ও শাশুড়ি জাহেদা বেগমকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন জানান, সোমবার দুপুরে আসামিদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় শুনানি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শনিবার 164 ধারায় আদালতে এই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বোনের শ্বশুর হিটু শেখ। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেবিচক সদর দপ্তর ও সৈয়দপুর বিমানবন্দরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির এফসেক বিভাগ অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ চেয়ে বেবিচকের অর্গানোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সব জনবল প্রত্যাহার সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সদর দপ্তর ও দেশের সব বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেবিচকের সাধারণ কর্মচারীরা।
সোমবার সকালে বেবিচক সদর দপ্তর থেকে মিছিল নিয়ে উত্তরামুখী সড়ক অবরোধ করে তারা। এ সময় প্রতিষ্ঠানটির অ্যাপসেক বিভাগ অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ চেয়ে বেবিচকের অর্গানোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ইনেট টু সিভিল পাওয়ারের অধীন সব জনবল প্রত্যাহারের দাবি জানান তারা। কোনো এয়ারফোর্স থাকবে না, এয়ারফোর্স ছাড়াও সিভিল এভিয়েশন বাঁচাও। আমরা চেয়ারম্যানের পদত্যাগ করবো যদি ওনারা যদি বাংলাদেশ এয়ারফোর্স এখান থেকে না যায়। কোনো বিমান বাহিনী এখানে থাকবে না, একটাই দাবি চেয়ারম্যানের পদত্যাগ চাই আমরা। 5 জন হচ্ছে এয়ারফোর্সের আর 3 জন হচ্ছে সিভিলের, অর্থাৎ 8টা বুটের মধ্যে 5টা বুট তাদের। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর বিমানবন্দরে কর্মরত বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনে সব কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা। সিভিল এভিয়েশন একটা ফোর্স আমাদের তো আছেই, এই সত্ত্বেও বিমান বাহিনী নতুন করে তাদের 70% লোক নিয়োগ করে নতুন একটা এয়ারফোর্স গঠন করতে যাচ্ছে, যেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। কারণ এরা হচ্ছে প্রতিদিন দৈনিক ভাতা, পোশাক ভাতা পাচ্ছে, হ্যাঁ, তারপরে এরা সকল বিদেশ সফর, তারপর হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ওরা নিজেদের প্রতিষ্ঠানও পাচ্ছে, আমাদের প্রতিষ্ঠানও পাচ্ছে। 70% জনবল হবে বাংলাদেশ এয়ারফোর্স থেকে। বিদ্যমান একটি এভিয়েশন সিকিউরিটি ফোর্স থাকা সত্ত্বেও এটা কেন হচ্ছে সেটার বিপক্ষে আমাদের মূল দাবি। তবে এসব কার্যকলাপ বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশেষ একটি মহলের স্বার্থ রক্ষায় করা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক সদর দপ্তর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঋণ সীমা বাড়ল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। সোমবার দুপুরে এই নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ব্যাংকের এসএমই এর বিশেষ বিভাগের পরিচালক। জানান এবার মোট ঋণের 27% এ খাতে প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 5 বছর এই নীতিতেই চলবে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা। কায়েস রাহাতের রিপোর্ট। বিগত মাস্টার সার্কুলারে ঘোষিত 25% লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও 2029 সাল নাগাদ 27% লক্ষ্যমাত্রা নিয়ে নতুন মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা জানান, এসএমইর প্রত্যেকটি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে ঋণ সীমা, যেখানে কুটির উদ্যোগে সর্বোচ্চ 20 লাখ, অতি ক্ষুদ্র উদ্যোগে সর্বোচ্চ 2 কোটি, ক্ষুদ্র উদ্যোগে সর্বোচ্চ 25 কোটি ও মাঝারি উদ্যোগে সর্বোচ্চ 100 কোটি টাকা পাবেন উদ্যোক্তারা। টার্গেট ছিল এর আগের মাস্টার সার্কুলারে 19 সালের সার্কুলারে যে টোটাল লোন পোর্টফোলিওর 25% যেন এসএমইর কাছে যায়। তো সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, নানান বাধা বিপত্তি ছিল, সেই আলোচনাগুলো এই মুহূর্তে করব না। এইবারের টার্গেটটা আমরা ঠিক করেছি 29 সালের মধ্যে আমরা 27%-এ যাব। সিএম এসএম এর বাইরেও, সিএম এতে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়ামের আগে আমরা অপ্রাতিষ্ঠানিক অবলিক প্রান্তিক উদ্যোক্তা নামে একটা নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করেছি, যেখানে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া যাবে জামানত ছাড়াই। বিজ্ঞপ্তিতে ঋণ সীমার পাশাপাশি পরিমার্জন করা হয়েছে বেশ কিছু সংজ্ঞায়নে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সহায়ক জামানত ছাড়াই 25 লাখ টাকার অধিক ঋণের নির্দেশনা এসেছে নতুন এই বিজ্ঞপ্তিতে। নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স বাড়ানোর জন্য আপনারা জানেন আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের এন্ড থেকে অনেক বছর ধরেই, সেটা ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি আমরা ডেটায় দেখি। দেশের দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন, বেকারত্ব হ্রাস সহ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। শুরু করবেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।